আমি একজন জাপান প্রবাসী আর আমার হাজবেন্ড ছিল সৌদি প্রবাসী। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে, আবার 10 লাখ টাকার কাবিনে বিয়েও হয়েছে। তো তারপরে তার সাথে আমার ভালোই আসছি, দেশে আসার পরে তাদের কিছুই ছিল না। আমি দিতে দিতে তাদেরকে 20 লাখ টাকা দিছি। এখন দেশে আসছি, সে আমাকে চেনে না। পরে একটা অটো চালাইয়া এখন আমার দিন কাটাইতে হইতেছে। আসলে মূলত আমি জাপানে থাকতে আমার যাওয়ার পরে পরে আমার একটা ছেলের সাথে রিলেশন হয় মাধ্যমে। তো সে আমাকে এক এক করে নিতে নিতে অনেক টাকাই নিছে। যখনই বলতো তার কোনো সমস্যা, আমি সঙ্গে সঙ্গে তাকে দিতাম 2 লাখ 1 লাখ 2 লাখ 1 লাখ এরকম করে নিতে নিতে সে আমার কাছ থেকে প্রায় 20 লাখ টাকার মতো নিয়েছে। আর তখন সে আমাকে বলছে জাপানে আসবে, আমিও বলছি ঠিক আছে আনবো। আর তখন তাকে আমি বললাম যে এখানে যদি আনতে হয় তাহলে তো একটা বিয়ের ডকুমেন্ট দেখাইতে হবে, বা যদি কাগজপত্র আমি না দেখাইতে পারি তাহলে তাকে আনতে পারবো না। সেই সুবাদে সে তখন তার মা, তারপর তার মামা এদেরকে নিয়ে আমাকে কাবিন করে 10 লাখ টাকা কাবিন করা হয়। তো এভাবে হয়ে গেছে 18 সালে লাস্টের দিকে 19 সালে বিয়েটা হয় এই কোর্টের মাধ্যমে। তো বিয়ে হওয়ার পরে আমাকে শুধু ওরা বারবার বলতেছে টাকা দাও আর না হয় দেশে আসো। তো টাকা তো আমি দিতেই আসছি, যা পাই বেতন আমি ওদেরকে দিয়ে পাঠাই। তো এভাবে দিতে দিতে 20 লাখ টাকা তো নিলই। তখন আমাকে বলতেছে দেশে আসো। আর উনিও ছিল সৌদি, উনি চলে আসছে দেশে। তো আমি দেশে আসলাম। আর এদিক দিয়ে আমার মাও অসুস্থ ছিল, সেই সুবাদেও তখন চলে আসছি আমি দেশে। আসার পর থেকে তারা আবারও আমার কাছ থেকে টাকা দাবি করে। তো আমি তাদেরকে টাকা দিই নাই। সেই জন্য সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। তারপর ওদের বাড়িতেও আমি গেলাম, আমি আসার পর ওর মা বোন ওরা সবাই আইসে আমাকে ডেকে নিয়ে গেল। বিয়ে মৌখিকভাবে আবার কবুল পড়ানো হইলো। তো হওয়ার পরে ওর মা আমি চাইছিলাম সংসারটা করতাম। তো তখন আমি বললাম যে মা, আমি তো ঢাকা থাকতে হবে, এখন এই মুহূর্তে আমি দেশে থাকতে পারবো না, কারণ আমি যদি এখন দেশে থাকি তাহলে তো কিছু একটা করতে হবে। তো আমি ঢাকা থাকি। তো ওরা বলে ঠিক আছে থাকো, তুমি শুধু কবুলটা বইলা যায় তারপর যায় থাকো। তো আমি এভাবেই ঢাকা থাকতেই ছিলাম। তো এর মধ্যে দিয়ে ছেলেটা যদি আসতো, ওর মা খালি ফোন দিয়ে নিয়ে যেত, ওর বোনটা খালি নিয়ে যেত। আর ওই যে আমাদের বাসায় আসছিল, কয়টা টাকা দিছিল গাড়ি ভাড়া বা কিছু একটা নিয়ে আসছে, একজনের বাসায় গেলে তো নিয়ে আসতে হয়, সেই টাকাটা কেন আমি দেই নাই, সেই জন্য আমাকে প্রতিদিনই মারা হইতো। আর এখানে তো মারতো পরে ওদের বাড়িতে যখন গেছি আমার শাশুড়ি শ্বশুর ধরেও আমাকে মারতো। তারপরে লাস্ট মুহূর্তে সে আমার হাজবেন্ড আমাকে মারধর করে যখন বাড়িতে চলে যায়, আমি অনেক ফোন দিছি, আমার সাথে কোনো যোগাযোগ করে নাই। পরে যখন অনেকদিন হইলো, প্রায় 2-3 মাস হয়ে গেছে, পরে তখন আমি বাড়িতে গেছি, ওর মা বাবা কেউ আমাকে চেনে না তখন। পরে এক পর্যায়ে এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছেও আমি গেছি, তখন তারা বলতেছে যে মিট করে দিবে। তো তারা আমাকে টাকা পয়সা খেয়ে তখন তারা আমার কথাও বলে না, উল্টা আরো বলতেছে তার বাবা আইসা যে আমি কোনো বিচার মানি না, এই কথা বলছে। তো এই কথা বলাতে তখন আমি আর কি করবো, নিরুপায় হয়ে আমি বারবার আমার ভাগ্নি জামাইয়ের কাছে ফোন দিয়ে বলতেছে আমি তো ডিভোর্স দিয়ে ফেলছি, আমি কিন্তু ওদের বাড়িতে গেছি, আমাকে চেনেই না মোট কথা। পরে আমার ভাগ্নি জামাই বলতেছে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন? পরে বলতেছে আমি তো দিয়ে দিছি, কবেই দিয়ে দিচ্ছি, আমি পাই নাই। তখন আমি বললাম আমি তো পাই নাই কোনো কাগজ। ওরা আমাকে ফোন দিয়ে বললো আপনি কি কোনো কাগজ পাইছেন? আমি বললাম না। পরে বলতেছে সে তো নাকি ডিভোর্স দিয়ে ফেলছে। তো আমি এত কষ্ট করে তার জন্য যা কিছু দিলাম সেটা আমার বিফলে গেল। পরে তাকে আমি একটা দেশে এসে একটা দোকান করে দিছিলাম, সেই দোকানটা করতেও প্রায় 5 লাখ টাকার মতো আমার নষ্ট হয়েছে, সেখানেও তারা আমাকে একটা টাকা দেয় নাই। তারপরে সেটাও নষ্ট করে ফেললো। দেখা যাক দোকানে মালটা যদি থাকে সেটা তো বিক্রি করবে, বা বিক্রি করা হইলে তো সেটা আমাকে দিবে বা জানাবে এত টাকা বিক্রি হয়েছে। আর যদি বিক্রি না হয় তাহলে তো সেই টাকাটা থাকবে, দোকানে মালটাও থাকবে, কিছুই থাকতো না। ওইটা যখন আমি বলতাম ওইটা নিয়েও আমার সাথে অনেক টর্চারিং করা হতো। তো আমি খালি ওর বোনরা খালি টাকাই চাইতো, আর ফোন দিলেই ওর মা খালি বলতো বাড়িতে, ওর বোনরাও বলতো বাড়িতে, আর বোনরাও টাকা চাইতো। দুইটা বোনই সবসময় খালি টাকা করতো। এটা নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হইতো যে শুধু খালি টাকা করে আমাকে তোমরা কি দিছো। তখন আমি এই কথাটা বলতাম। তারপরে এক পর্যায়ে আমাকে মাইরা ধীরে চলে গেল। আবার কতদিন পরে আমি তখন ওদের ফোন দেওয়ার পরে বলতেছি তুমি বাড়িতে আসো। পরে গেছি, বাড়িতে যাওয়ার পরে বলতেছে আমি একটা অটো কিনে দিতে। তো আমি বলছি ঠিক আছে। পরে আমি 2 লাখ টাকা দিয়ে একটা অটো কিনে দিই। অটো কিনে দেওয়ার পরে সে দেখা যায় 2 দিন চালায়, যদি যাই হয় চালাইয়া সেই টাকাটা তার বাড়িতে পাঠায় দেয়। আমার এদিকে ঘর ভাড়া দেয় না, বা গ্যারেজ ভাড়া দেয় না, বা আমার সংসার কিভাবে চলবে সেটাও তার চিন্তা নাই। পরে বাধ্যতামূলক আমি বললাম যে যেহেতু আপনি গেলে আবার গাড়িটা নিয়ে করে কি পুলিশে ধরায় দেয়। তখন আমি বলছি যে তাহলে এভাবে তো চলে না, তার সাথে এক কাজ করি, আমিও তো পারি তাহলে চালাইতে, আমি চালাই, তুমি যাইও না তাহলে আমি চালাই। তো এটা নিয়েই পরে সে রাগ হয়ে
মানে আমার সাথে খুব রাগ, কেন আমি গেলাম। মানে তার কথা হলো সে তাহলে তো টাকা মারতে পারবে না, আর আমিও ধরে ফেলতে পারবো না। এর জন্যই আমার সাথে আবার আমাকে মারধর করে চলে গেছে। পর অনেকদিন পর আমি ওদের বাড়িতে গেলাম, এখন শুনি যে সে আমাকে ডিভোর্স দিয়ে ফেলছে। তো আমি এত কিছু করে আইসা, ও দেশে আইসা এত টাকা ইনকাম করে আমি দেশে আইসা অটো চালাইয়া আমার দিন কাটাইতে হচ্ছে। আমি এখন কি করবো আপনাদের কাছ থেকে, আমি এটার একটা বিচার চাই। এখন ওরা আমাকে হুমকি দেয়, আমার জন্য কি করবে? আমি তো ডিভোর্স দিয়েই ফেলছি, আমার কি করবি? আমারে এক ঘাস পশম আমার মানে ধরতে পারবি না, বা মানে খুব খারাপ ভাষায় কথা বলে। ওর বাবা মাও আমাকে অনেক গালাগালি করে, ওর বাবার প্রত্যেকটা গালিতে চোখ পাড়ানি জি মানে মায়ের এটা করি, মানে এই এত বিশ্রী ভাষায় কথা বলে। ছেলেও এই ভাষায় কথা বলে, মেয়ে আর ওনার বাবেও এই ভাষায় কথা বলে। আর ওরা খালি আমাকে হুমকি দেয় যে আমার এক গাছ ভালো ছিটতে পারবি না। তো আমি আসছি, দেখি উকিল সব কি বলে, আর দেশের আইন কি এভাবে উঠে গেছে, আমার জন্য কি কোনো বিচার নাই? আমি কেন সর্বহারা হয়ে গেলাম? আজ আমার সংসার নাই। আমার স্বামী তার বাবা মার বুদ্ধিতে আমাকে ডিভোর্স পর্যন্ত দিল। আমি কি অপরাধ করছিলাম তাদেরকে বিশ্বাস করে? এটাই কি আমার পাওনা ছিল তাদের কাছে? আমি এটা জানতে আসছি। এখন আমি কি করবো আপনারাই বলেন।